অষ্টম শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে মুনাফার অধ্যায়ে অর্থাৎ 2.1 অনুশীলনীর যে অঙ্কগুলো গতদিন পর্যন্ত আমি সমাধান করে দিয়েছি তার পরবর্তী অংশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দেব। সেক্ষেত্রে দেখো, তোমাদের বইয়ের 19 পৃষ্ঠায় আমি গতদিন পর্যন্ত 9 নাম্বার অঙ্ক সমাধান করে দিয়েছি। আজ 10 নাম্বার থেকে বাকি অঙ্কগুলো সমাধান করে দিচ্ছি। 10 নম্বর অঙ্কটা খুবই সহজ একটি অঙ্ক এবং এখান থেকে আমি যে অঙ্কগুলো করব সবগুলি কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলি মনোযোগ দিয়ে বুঝতে হবে। বুঝলে তখন দেখবে খুবই সহজ হবে, অঙ্কগুলি খুবই সহজ। যেমন দেখো, 10 নম্বর অঙ্কে এখানে আমাদের লেখা আছে, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয় সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে। তাহলে এখানে আমাদের কিন্তু একটি কথা বলে দেওয়া আছে, শতকরা বার্ষিক যে হারে, মানে মুনাফার হারটা আমার জানা নাই, অজানা। কোনো মূলধন সেটাও অজানা, মানে মূলধনটা কত সেটাও জানি না। তাহলে যে হারে মানে কি, মুনাফার হারটা অজানা, আবার কোনো মূলধন মানে কোন মূলধনটা, সেই মূলধনের পরিমাণটা এখানে অজানা। তার মানে আর অজানা, মূলধনের পরিমাণ মানে মূলধনকে আমরা কী দ্বারা সূচিত করি, পিটাও অজানা। এখানে 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হবে, তাহলে 6 বছর অর্থাৎ সময়কালটা দেওয়া আছে n সমান 6। তাহলে এই চারটি জিনিস আমাদের জানা দরকার। যেমন আমরা সূত্র জানি, আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন, চারটি মান। সেই চারটি মানের মধ্যে মাত্র একটি মান জানা আছে, শুধু 6। তাহলে এই অবস্থায় আমরা অঙ্কটাকে কীভাবে করতে পারি, কিন্তু এখানে আমাদের এটা চিন্তা ভাবনা করতে হবে। এখানে দেওয়া আছে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়। আমি এর আগের ক্লাসগুলোতে কোনো একটি ক্লাসে আমি বলেছিলাম, যখন মুনাফা আর মূলধন দুটি মিলিয়ে দ্বিগুণ হয় তখন আমাদের মূলধনটাই আর মুনাফাটা দুটি সমান হয়ে যায় না। যেমন আমার মনে করো কত 120 টাকা আমার মূলধন ছিল, মানে পি। যে কোনো বছর পর, 5 বছর বা 4 বছর বা 3 বছর পর মনে করো এটা দ্বিগুণ হয়ে গেল। দ্বিগুণ হওয়া মানে কত, 120 টাকা হয়ে গেল। 120-এর সাথে 2 গুণ অর্থাৎ কত, 240 টাকা হয়ে গেল। অর্থাৎ এখানে যে 240 হলো, তার আমার বৃদ্ধি পেল কত, ছিল 120, বাড়লো 120। তাহলে এটা ছিল আমাদের পি। আর এই যে যতটুকু বাড়লো সেটাকে আমরা কি বলবো, আই, মানে মুনাফা। তাহলে পি এবং মুনাফা দুইটি সবসময়ের জন্য সমান হয়। কখন, যদি মুনাফা আর মূলধন মিলিয়ে যদি দ্বিগুণ হয়। এ কথাটা তো আমরা বুঝতে পারি। তাহলে এখানে আমরা মূলধনটাকে আমরা যে কোনো একটি সংখ্যা ধরে নিই, ধরে নিয়ে তারপর আমরা বাকি অঙ্কগুলো সমাধান করি, ঠিক আছে? তা দেখো, আমি এটাকে মুছে দিই। 10 নাম্বার, মনে করি বলছি কি, যে হারে, এজন্য মুনাফার হার R%, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? আর এবং মূলধন সমান সমান পি। মনে করি মুনাফার হার আর, এখানে R% না দিয়ে আর, এবং মূলধন পি, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে? মূলধন ময় দীর্ঘকার, তাহলে এটা আমাদের ধরে নিলাম। তাহলে যেহেতু 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, সুতরাং আই সমান পি হবে। ও যে কিছুক্ষণ আগে যেটা বোঝালাম, যে দ্বিগুণ হওয়া মানেই আমাদের মুনাফা আর মূলধন দুইটি পরস্পর সমান হবে, তাই না? তাহলে এখন আমরা লিখি, আমরা জানি 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হবে, এই তো। সুতরাং আই সমান পি হবে। এক্ষেত্রে n সমান 6 বছর।
আমরা জানি আই সমান পি আর এন, এ তো আমরা জানি। তাহলে এখন দেখো আই সমান পি আর এন, তাহলে এটাকে আমরা লিখতে পারি কি, বা এই পিটাকে আমরা এই পাশে নিয়ে আসি, পি আর এন সমান আই বলতে পারি, অথবা আমরা বা পি আর এন আইটাকেও আমরা পি বলতে পারি। ঠিক আছে, কারণ এই কিছুক্ষণ আগেই দেখলাম আই আর পি দুটি সমান, তাহলে এই আই এর পরিবর্তে আমরা পি লিখতে পারি, বা এই পি পি উভয় পক্ষ থেকে আমরা ভ্যানিশ করে দিতে পারি, বাদ চলে যেতে পারে। তাহলে আমরা লিখতে পারি কি, আর এন সমান 1, মানে এখানে কিভাবে করলাম, উভয় পক্ষকে কি পি দ্বারা ভাগ করে, মানে এখানে পি দ্বারা ভাগ করলে পি কাটা যায়, এখানে পি দ্বারা ভাগ করলে পি কেটে শুধু 1 থাকে। তাহলে আমার দরকার কি, এন এর মান কত দেওয়া আছে, এন হলো 6, সুতরাং আর সমান এখানে 1 তো না, এটা 1। আমরা তো এখানে পাটিগণিতের অঙ্ক করতেছি, তাহলে আমাদের এখানে এই দেখো একটা জিনিস আমারই যেমন ভুল হয়ে গেল, তোমাদের কিন্তু এই জিনিসটা পরীক্ষার হলে আমি জানি অসংখ্য স্টুডেন্টদের এই কাজটা হয়, আমারই কিন্তু এখানে হয়ে গেল। যেটা হলো এখানে আমাদের সবগুলোই আমরা প্রতীকগুলো লিখছি ইংলিশে, আই পি আর এন সবগুলো কিন্তু আমরা ইংলিশে লিখছি, আর সেগুলির মধ্যে যখন আমরা সংখ্যাটাকে বাংলায় লিখতে যাই তখন কিন্তু এই আমাদের সমস্যাটা দেখা দেয়, অর্থাৎ এই সংখ্যাগুলো আমাদের কিন্তু ইংলিশে অনেক সময় চলে আসে। কিন্তু এটাকে তোমাদের খুব শান্ত মাথায় এটাকে ঠিক রাখতে হবে, কখনোই যেন আমাদের ইংলিশ আর বাংলা এটা ভুল না হয়। তোমরা এই বছরটাই শুধু তোমাদের জন্য, আগামী বছর যখন তোমরা ক্লাস 9-এ উঠবে তখন তোমাদের বাংলায় কোনো সংখ্যা লেখার কোনো অঙ্কই থাকবে না, সব অঙ্ক লেখা, অঙ্ক মানে কি 1 থেকে 10 পর্যন্ত যে সংখ্যাগুলো বা অঙ্কগুলো এগুলি সবই তোমাদের হবে ইংলিশে। এই জন্য তোমাদের এবছরেরটার জন্যও তোমাদেরকে এটা অবশ্যই সুন্দর মতো করে এটা মনে রাখতে হবে যে কখনই আমাদের জন্য এই পাটিগণিতের মধ্যে এই সংখ্যাগুলো আবার ইংলিশে না এসে যায়। তাহলে 1 ডিভাইড বাই এই 6টার নিচে চলে আসবে, তাহলে আর এর মান আমরা পেয়ে গেলাম কত, 1/6, অর্থাৎ 6 ভাগের 1 ভাগ, তাই না? তাহলে সুতরাং মুনাফার হার আর 1/6, এটা আমরা পেয়ে গেলাম। এখন দেখো আমাকে এখানে প্রশ্নে বলছে কি শতকরা বার্ষিক যে হারে, তাহলে শতকরা বার্ষিক মুনাফার হার কত, 1/6। কোনো মূলধনটা এখনও আমার অজানা, 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা, সেই হারে মানে কি এই হারে আমরা যেটা বের করলাম, তাহলে সেই হারে মানে 1/6 হারে আমাদের 1/6 হারে কী হবে, এখন কত টাকা মানে মূলধন কত হলে 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে, এটা আমাকে বের করতে বলছে, তাই না? তাহলে এখন আমরা দেখো এখানে এটাকে আমি উভয় পক্ষকে পি দ্বারা ভাগ করে এখানে লিখি, পি দ্বারা ভাগ করে, কারণ আমি এই ডান পাশে একটু জায়গা করে নিলাম, এখানে করি বাকি অংশ। ঠিক আছে, তাহলে তোমাদের এই অংশটুকু আমাদের আর মুছতে হলো না আর কি। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখো এখন আমাদের বার্ষিক এত হারে কত টাকায় এইভাবে এটা আমাদের নির্ণয় করতে হবে। ঠিক আছে, আবার লিখি, আবার দেওয়া আছে না দিয়ে এই কথাটা লিখি, শতকরা বার্ষিক 6 ভাগের 1 ভাগ হারে কত টাকার 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে তা নির্ণয় করতে হবে। এই কথাটুকু আমি লিখলাম, না লিখলেও কিন্তু চলবে।
ঠিক আছে? তাহলে আমরা জানি না, এখন তো দেওয়াই আছে, তাহলে এখানে দেওয়া আছে মুনাফা যোগ মূলধন 2050। এটা দেখা যায় কিনা জানি না, 2050 টাকা, ঠিক আছে? এখানে টাকা 2050 টাকা, ঠিক আছে? তাহলে অথবা এখানে টাকা না এখানে আমি কে লিখে দিলাম যাতে বোঝা যায় আর কি, যেহেতু ডান পাশে দেখা যায় না এই জন্য। তাহলে এখানে বা এই মুনাফা যোগ মূলধন মানে আই যোগ পি 2050, এই না? তাহলে মুনাফা আর মূলধন দুইজনে মিলে 2050 টাকা হলো, এটা আমাদের দেওয়া আছে, তাই না? এখন আমরা আই সমান কি জানি? আই সমান পি আর এন। তাহলে এখানে দেখো আমাদের এন দেওয়া আছে 4 বছর, আর দেওয়া আছে এইটা, তাহলে পি আর দুইটা জিনিস আমাদের এখানে জানা আছে, তাই না? তাহলে এখানে আমরা এখন লিখতে পারি, দেওয়া আছে, এটা তো দেওয়া আছে লিখছি, মুনাফার হার আর সমান 6/1, সময় এন সমান 4 বছর। সুতরাং আই সমান পি আর এন, বা আই এর মান কত জানা নাই, পি এর মানটাও আমাদের জানা নাই, ঠিক আছে? আর এর মান জানা আছে, এন এর মান জানা আছে, কিন্তু আই আর পি দুইটার যোগফল জানা আছে। তাহলে এই দুইটার যোগফলতে আমরা যে কোনো একটা মান বের করে নিতে পারি। সেটা আমি মাঝখানে একটা লাইন অতিরিক্ত করি, দেখো আমি এখানে লাল কালি দিয়ে লিখি, কারণ এখানে আমি করি নেই, যেহেতু আই এর মানটা আমরা বের করে ফেলি। এখানে আমরা আই সমান লিখতে পারি, বা আই সমান 2050 বিয়োগ পি। এই পিটা যদি ওই পাশে নিই তাহলে 2050 বিয়োগ পি হয়ে যায় না? সেই কথাটাকে আমি এখানে লিখলাম। তাহলে এখন দেখো, বা এই আয়ের মানটা এখানে আমরা লিখি 2050 বিয়োগ পি সমান পি ইন্টু আর এর মান হলো 1/6 ইন্টু এন এর মান হলো 4। এখন এই মানটাকে আমরা ক্যালকুলেশন করে, অর্থাৎ যোগ বিয়োগ করে আমরা কার মান বের করব? এই পি এর মান বের করবো। আমাদের তো বেরই করতে বলছে পি এর মান। এখানে বলছে কি কত টাকা, মানে কত টাকা মানে কি এইটা আমাকে বের করতে বলছে। এই যে কত টাকা মানে এটি হলো আমাদের প্রশ্নবোধক যে চিহ্ন, অর্থাৎ আমাদের মূলধনটা বের করতে বলছে। সেই মূলধন মানেই আমাদের এখন পি, এখানে তো আর কোনো সংখ্যা নাই, একমাত্র প্রতীক আছে শুধু পি। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে আমাদের যে পি এর মানটা আসবে সেটাই। এখন নিচে যেহেতু আমার জায়গা নেই, আমি এটাকে মুছে দিয়ে বাম পাশে নিয়ে আসি, ঠিক আছে? এই অংশগুলো আমাদের আর কোনো কাজে আসবে না। তাহলে দেখো এখানে আমাদের দেওয়া আছে কি, এই বা 2050 বিয়োগ পি সমান বা পিটাকে ওই পাশে নিয়ে নেই, মাইনাস পি আছে না, ওইটা ওই পাশে গেলে কী হয়ে যাবে? প্লাস পি হয়ে যাবে, এই তো। অথবা মাইনাস পি থাক, সমান এখানে এই পিটার উপরে 4, 1 আর পি এই দুইটা গুণ হবে না, 4 পি নিচে হলো 6, বা 2050 বিয়োগ পি সমান এটাকে আমরা কাটাকাটি করলে 2 পি নিচে থাকে 3, কাটলাম 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে 3, 2/3 পি। বা এই দিক আর এই দিক আমরা আড়াআড়ি গুণ করতে পারি, ঠিক আছে? আড়াআড়ি আমরা যদি গুণ করি তাহলে এই দিকে আমরা গুণ করলে 2 পি সমান 3 দিয়ে গুণ করলে 3 শূন্য 0, 3 5 15, 5 হাতের হলো 1, 3 দুগুণে 6, 6150 বিয়োগ 3 পি, বা 2 পি। এই 3 পিকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে প্লাস 3 পি 6150, বা 2 আর 3 5 পি 6150, বা পি সমান 6150 ডিভাইডেড বাই
5, এটাকে আমরা 5 দ্বারা যদি ভাগ করি তাহলে কত হয়? 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 0, 1230 টাকা। 5 একে 5, একে একে 11, তাহলে 5 দুগুণে 10, একে 5 15, 3 5 15, 0। তাহলে পি এর মান পেয়ে গেলাম আমরা 1230 টাকা। আমাকে বের করতে বলছি কি এই পি এর মানই, অর্থাৎ মুনাফা কত টাকা হলে। তাহলে আমার প্রশ্নে কী ছিল এখানে? সেই হারে কত টাকার 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে? উত্তর মূলধন 1230 টাকা। শেষ। আমার কিন্তু অঙ্ক একটা হয়ে গেল, 10 নম্বর অঙ্কটা। ঠিক আছে, একইভাবে আমি দেখো 11 নম্বর অঙ্কটা খুব সহজভাবে একদম খুব তাড়াতাড়ি সমাধান করে দিই তোমাদেরকে। তাহলে এটা তোমরা আশা করি সবাই তুলে ফেলেছো। আমি একটু সাইড হয়ে দাঁড়ালাম তোমাদের এটাকে একটু তোলার সুযোগ করে দেওয়ার জন্য। এবার আমি মুছে দিই। ঠিক আছে, এগারো নম্বর। 11তে এখানে কি বলে দেওয়া আছে? বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকা 4 বছরে মুনাফা যত হয়, শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসে মুনাফা তত হবে? তাহলে আগে যত হয়, এখানে তো দুইটি প্রশ্ন, আমরা প্রথম অংশের কাজটা আগে করি। দেখি দেওয়া আছে কি কি। দেওয়া আছে দেখো, শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায়, তাহলে মুনাফার হার আর সমান 6%। এটাকে আমরা 100 দ্বারা ভাগ করি, এত। ঠিক আছে, আর এর মানটা পেয়ে গেলাম। এরপর এত টাকা মুনাফায় 500 টাকার, তার মানে মূলধন পি সমান 500 টাকা। এরপরে 4 বছরের সময়, এন সমান 4 বছর। এই তো দেওয়া আছে। এখন আমাকে বলছে মুনাফা যত হয়, তাহলে মুনাফা আই, তাহলে মুনাফা আই নির্ণয় করতে হবে। তাই না? তাহলে আমরা জানি আই সমান পি আর এন সমান পি এর মান কত? 500 গুণন আর এর মান কত? 6, নিচে 100 গুণন এন এর মান হলো 4। 100 দিয়ে 500কে কাটলে 5 হয় না? এই তো, তাহলে 5 6 30, 30কে 4 দ্বারা গুণ করলে কত হয়? 120 টাকা। তাহলে আমাদের মুনাফা পেয়ে গেলাম কত? 120। তাহলে এখানে আমাদের প্রথম প্রশ্নে বলছে শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। তাহলে 4 বছরের মুনাফা যত হয় বলতে কত পেলাম? 120 টাকা। তাহলে প্রথম অংশে আমরা এটা পেয়ে গেলাম। এবার দ্বিতীয় অংশে বলছে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় আবার, আচ্ছা এখানে লিখি, এখন বার্ষিক শতকরা, প্রশ্ন দেখে দেখি কিন্তু আমি লিখছি, বার্ষিক শতকরা 5 টাকা, মুখস্থ কোনো কিছুই করবে না, এটা বই দেখে লিখছি কিন্তু। 5 টাকা মুনাফায় কত টাকায় কত টাকার 2 বছর 6 মাস বা 2.5 বছরের, এ পর্যন্ত কি দেখা যায় কি না? 2 বছর 6 মাস বা 2.5, বা তাহলে এখানে লিখি 2 বছর 6 মাস বা 2.5
বছরের মুনাফা তত হবে, তত বলতে কত, এই 120 টাকা হবে। কত টাকা হবে তা নির্ণয় করতে হবে, এই তো। এখন দেখো এখানে আর সমান সমান 5% সমান সমান 5 নিচে 100, এটা হলো আর, তাই না? 2 বছর 6 মাস মানে এন সমান সমান 2.5 বছর। আর আই এখানে নিচে কি দেখা যায় কিনা, এন সমান সমান 2.5 বছর এবং আই সমান সমান 120 টাকা, ঠিক আছে? এই কটা তাহলে আর দেওয়া আছে, এন দেওয়া আছে, আই দেওয়া আছে, আমার দরকার কি পি, এই তো। তাহলে এখন এখান থেকে আমি নিয়ে গেলাম তোমাকে এইখানে, ঠিক আছে? তাহলে এখন আমরা জানি দেখো আমরা কিন্তু একটা সূত্র প্রথম দিনই তোমাদেরকে শিখাইছিলাম যে আই সমান সমান পি আর এন, এটা হলো অরিজিনাল সূত্র। এটা কি আমরা যদি আইটাকে ওই পাশে ধরি একই কথা না? এখন একই কথা হলে আমার এই চারটির মধ্যে যেটা বের করতে বলছে, আমাকে এখন বের করতে বলছে কি পি, তাহলে পি সমান কী হবে, আই ডিভাইড বাই আর এন, এইভাবে লিখতে পারি না আমরা? তাহলে আমাদের দরকার যেহেতু পি, এই জন্য আমি এই সূত্রটা প্রয়োগ করতে পারি, আমি ওইভাবেই করব, ঠিক আছে? তাহলে এখন লিখি, আমরা জানি পি সমান সমান আই ডিভাইডেড বাই আর এন। তাহলে আই এর মান কত, 120, আর কত 5/100, অর্থাৎ 5 নিচে 100 গুণ এন কত 2.5, সবগুলি ভগ্নাংশ, তারপরে দশমিক ভগ্নাংশ সব এলোমেলো চলে আসছে একবারে, তাই না? এখন এটাকে তোমাদের ক্যালকুলেটর যেহেতু এলাও, তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে এগুলি করে ফেলতে পারো, অথবা এগুলিকে অন্য পদ্ধতিও আছে, সহজ পদ্ধতিও আছে। আমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই সেটাও করতে পারি। সেটা কীভাবে, আমি ক্যালকুলেটর দিয়ে তোমরা সরাসরি করে ফেলতে পারো। কীভাবে ওইটা দেখাই, তারপরে ক্যালকুলেটর ছাড়া আমি ডান পাশে আবার দেখাবো। 120, ঠিক আছে? আর 5 দিয়ে 100 দিয়ে 5কে ভাগ করলে 0.05 গুণ 2.5, তোমরা ক্যালকুলেটর দিয়ে এগুলি করবে। 120 0.05 আর 2.5 গুণ করলে কত হয় দেখো, 0.05 গুণন 2.5 সমান সমান 0.125। এবার 120কে 120 ভাগ 0.125 সমান সমান আসে 960। এটা আসলে আমার ক্যালকুলেটরের মাধ্যমে। আমি যদি ক্যালকুলেটর ছাড়া করতে চাই তাহলে কীভাবে করব দেখো তো, এটাকে আমরা কীভাবে করতে পারি। এখানে আমরা এখান থেকে শুরু করি। উপরে আছে 120 আর নিচে কি 5 গুণ 2.5 আর নিচে হলো 100, তাই না? তাহলে 120 আমি গুণ চিহ্ন দিই, যদি এই 100টা উপরে চলে যাবে না, আর নিচে আসবে 5 গুণন 2.5। তাহলে এই 5 দিয়ে 100কে কাটতে পারি, 5 20 100, ঠিক আছে? তাহলে 12 দুগুণে 24 লিখে 2 শূন্য আর নিচে 2.5। তাহলে এখন এই দশমিককে উঠিয়ে তার পরিবর্তে আমরা দিতে পারি একটা শূন্য 10। 25 দিয়ে এটাকে কাটলে কত হয়, 25 দিয়ে 2400কে কাটলে প্রতি 4টি 25-এ 100 হয়, আর এখানে আছে আমাদের 2400। তাহলে 4 24-এ কত 96, এখানে অবশ্যই 96 হবে। 96 গুণ 10 960। এটা হলো ক্যালকুলেটর ছাড়া, কিন্তু ক্যালকুলেটর ছাড়া তোমাদের দরকার নাই, এই চিন্তা ভাবনা করার দরকার নেই, সরাসরি ক্যালকুলেটর দিয়ে এভাবেই করে দিবে, ঠিক আছে? তার আমাদের পি এর মান বের হয়ে আসলো, আর পি এর মান মানেই আমাদের উত্তর। তাহলে উত্তর আমাকে কী বের করতে বলছে, শতকরা বার্ষিক 5 টাকা মুনাফা কত টাকার 2 বছরে। তাহলে উত্তর মূলধন
960 টাকা। শেষ। তাহলে বুঝতে পারছো, এখান থেকে এই পর্যন্ত আসলাম, এসে এখান থেকে আমরা চলে গেলাম কোথায়, এখান থেকে এই পর্যন্ত। এটুকু আমি মুছে দিলাম, এটুকু আমি যে ক্যালকুলেটর ছাড়া যে করছিলাম সেই পদ্ধতিটা দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের 10 নাম্বার এবং 11 নাম্বার দুইটি অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। তা এরপর এখন আমি 12 নাম্বারটা, আচ্ছা 12 নাম্বারটা খুব বেশি সময় লাগবে না, আমি 12 নাম্বার অঙ্কটা তোমাদেরকে সমাধান করে দিই। 12 নাম্বারটা দেখো। এখানে 12 নম্বর, এখানে আমাদের ওইরকম পি ধরে এভাবেও করতে পারি, আবার না ধরেও আমরা করতে পারি, বিভিন্নভাবে এটা আমরা করতে পারি। তবে আমি এটাকে পি না ধরেই করি, সহজ হবে বেশি। শতকরা বার্ষিক 8% থেকে, বার্ষিক মুনাফা 8% থেকে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত ছিল? তাহলে এখানে দেখো, তার মুনাফা আগে ছিল 8%। মনে করো কোনো ব্যাংকে সে যে পরিমাণে একটা নির্দিষ্ট টাকা রাখছে, 10,000 টাকা হোক, 5,000 টাকা হোক, আর 2,000 টাকাই হোক, ব্যাংকে কিছু পরিমাণ টাকা রাখছে, সেখান থেকে প্রতি মাসে সে প্রতি বছর 8% হারে মুনাফা পায়। তাতে তার 4 বছর পর যে টাকা মুনাফা পেত, কিন্তু হঠাৎ করে তার মুনাফার হারটা 8% থেকে বেড়ে 10% হওয়াতে সে মুনাফা দেখা গেলো একই সময়ে, অর্থাৎ 4 বছরেই 128 টাকা বেশি পেল। তাহলে তার অরিজিনালি ব্যাংকে কত টাকা সে মূলধন হিসেবে কত টাকা রেখেছিল, এটা আমাকে বের করতে বলছে। তাহলে মূলধনটা কত, তাই না? তাহলে আমরা দেখি এটাকে অন্যভাবে আমরা বের করতে পারি কি না। প্রথম ক্ষেত্রে লিখে নিলাম আগে, ঠিক আছে। একশো টাকার আচ্ছা মনে করি মূলধন 100 টাকা, এটা আমরা ধরে নিলাম। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা 8 টাকা, তাই না? সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা 8 গুণন 4 টাকা সমান 4 আটা 32 টাকা, এই তো। আবার মুনাফার হার বেড়ে 10% হওয়ায় 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকায়। সুতরাং 100 টাকার 4 বছরের মুনাফা 10 গুণন 4 টাকা সমান 40 টাকা। সুতরাং মুনাফা বৃদ্ধি পায়, মুনাফা প্রথমে ছিল 32 টাকা, পরে হলো 40 টাকা, বৃদ্ধি পেল কত? 40 বিয়োগ 32 টাকা সমান 8 টাকা। 8 টাকা মুনাফা বৃদ্ধি পেল না? তাহলে 8 টাকা বৃদ্ধি পেলে তার মূলধনটা কত ছিল যেন? এখানে আমরা ধরে নিয়েছি মূলধন ছিল 100 টাকা। তাহলে মুনাফা যদি 8 টাকা বৃদ্ধি পায়, তাহলে সেক্ষেত্রে মূলধন ছিল 100 টাকা, কিন্তু এখানে বলছে মুনাফা বৃদ্ধি পেয়েছে 128 টাকা, তাই না? তাহলে এটাকে আমি এ পাশে লিখি, মুনাফা পায় যখন মূলধন ছিল 100 টাকা। মুনাফা 1 টাকা বৃদ্ধি পায় যখন
মূলধন ছিল, যখন মূলধন ছিল কত 100 নিচে 8 টাকা, তাই না? এখন তার মুনাফা বৃদ্ধি পেয়েছে কত টাকা? 128 টাকা। মুনাফা অথবা মুনাফা এত টাকা বৃদ্ধি পায় যখন, এ কথা না লিখে বৃদ্ধি পেলে দিয়ে দিতে পারো, পেলে, বৃদ্ধি পেলে, মূলধন ছিলও দরকার নাই, মূলধন 100 টাকা, তোমাদের কথা কমে গেল। মুনাফা 8 টাকা বৃদ্ধি পেলে মূলধন 100 টাকা, মুনাফা 1 টাকা বৃদ্ধি পেলে মূলধন এত টাকা, মুনাফা 128 টাকা বৃদ্ধি পেলে মূলধন কত? 100 গুণন 128, আর নিচে হলো 8 টাকা। ঠিক আছে, 8 দিয়ে এটাকে কাটাকাটি করবো। এখন 8 দিয়ে 128কে ভাগ করা যায়? 8 একে 8, 9, 10, 11, 12, 48, 6 48, হ্যাঁ যায়। তাহলে কত হয়? 8 একে 8, 6 8 48, তার মানে 1600 টাকা। 16 দিয়ে 100কে গুণ করলে 1600 টাকা। নিচে তো মনে হয় দেখা যাবে না, আমি এটাকে এখানে নিয়ে আসি, সমান সমান 1600 টাকা। ঠিক আছে, নিচে এই পর্যন্ত তো অবশ্যই দেখা যায়। তাহলে এখানে 1600 টাকা আসলো, তাই না? তাহলে উত্তর কি বলছে? 12 নম্বরে তার মূলধন কত ছিল? উত্তর, তার মূলধন ছিল 1600 টাকা। খুব সহজ অঙ্ক একদমই। আমরা এইভাবেই করে দিলাম, কারণ এটা সমীকরণ ধরে, অর্থাৎ PQR ধরে করলেও হবে, কিন্তু সেক্ষেত্রে তোমাদের বুঝতে একটু কষ্ট হবে, কারণ ওখানে 128কে আমরা কীভাবে মুনাফা হিসেবে ধরলাম, অর্থাৎ মুনাফা বৃদ্ধি পেল। কিন্তু এই প্রশ্নটা এখানে চলে আসে, মুনাফা বৃদ্ধি পায় 2%, তাহলে এখানে 2% ধরে সময় দেওয়া আছে n = 4 বছর। যাই হোক, ওটা না করে আমরা এইভাবে দিলাম, এটা হলো তোমাদের বোঝার ক্ষেত্রে সবচেয়ে সহজ। আর ওটা কথা কম লিখতে হয় যখন আমরা সমীকরণ ধরে করি, কথা কম লিখতে হলেও, কিন্তু এটা কথা একটু বেশি লিখতে হলেও এটা সহজ বেশি। তাই এইভাবে তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আশা করি 12 নম্বর পর্যন্ত তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে আজকে আমি তোমাদের এই 10, 11, 12 এই 3টে অঙ্কই সমাধান করে দিলাম। আগামী ক্লাসে আমি বাকি অঙ্কগুলো সমাধান করব। আজকে একটু কমই দেখানো হলো। আশা করি তাড়াতাড়ি তোমাদের এই চ্যাপ্টারটা শেষ করে দিতে পারবো। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথে থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। একই সাথে বলবো, যারা এখনও পর্যন্ত এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।